হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি তোমাদের শোনাবো লিলির জন্মকথা। লিলি নামের একটি সিরিজ আছে। যদি ভালো লাগে গল্পটা তাহলে আপনারা যেতে পারেন আমার চ্যানেলের আর গিয়ে শুনতে পারেন বাদবাকি গল্পগুলো। আজ শুরু করছি আমার নতুন গল্প লিলির জন্মকথা। লিলি সেই মেয়েটি যে মেয়েটি আত্মাদের দেখতে পায় আর আত্মাদের সাথে কথা বলে, তাদের সাহায্য করতে সে জীবনের বাজি রেখে দেয়। আর আপনারা শুনলে অবাক হবেন, এই লিলি কোনো সাধারণ মেয়ে নয়। এই লিলি এক আত্মার প্রভাবেই তার জন্ম হয়েছে। সে কথা আজ পর্যন্ত লিলিও কিন্তু জানে না। আজ আমি সেই লিলির জন্মের কথাই আপনাদের বলবো। দেওতলা গ্রামের মেয়ে শতাব্দী। শতাব্দীকে দেখলেই সবার চোখ জুড়িয়ে যায়। তার দিকে সারাক্ষণ চেয়ে থাকতে মন চায়। তার উজ্জ্বলতা, আলো এবং রঙের সংমিশ্রণে এক অভূতপূর্ব রূপ তৈরি করে তোলে। আর যে রূপরেখা তাকে তৈরি করে তুলেছে অতুলনীয়। মিষ্টি চেহারার পাশাপাশি সে কামনীয়। আর সেই কারণেই তার চারপাশের লোকজন তাকে অনেক পছন্দ করে। তার এত মায়াবী চেহারা আর ঐসব গুণে গুণান্বিত বলেই কিনা সে যে কোনো পুরুষকে পাগল করে তোলে। শতাব্দী কলেজে পড়ে। এই বয়সে তার কাছের মানুষ বলতে মাত্র দুজন। এক, তার বান্ধবী চেরি। চেরিও কিন্তু রূপে গুণে শতাব্দী থেকে কম না, তবে একটু সে লাজুক প্রকৃতির। তবে সে ভালোবাসায় ভরপুর। মানুষের দুঃখ দেখলে তার হৃদয়টা সেই মানুষটার থেকেও হয়তো বেশি কাঁদে। আর আর চেরিও জানে এটাই তার সবচেয়ে বড় দোষ। আর শতাব্দীর দ্বিতীয় কাছের মানুষ হচ্ছে তার ভালোবাসার মানুষ অমিত। সম্ভবত রূপের কারণেই অমিত শতাব্দীর প্রেমে পড়েছে। কিন্তু আজও সে নিজেকে ঠিক করতে পারছে না সারা জীবনের জন্য সে শতাব্দীকে গ্রহণ করবে কিনা। তাই সে শতাব্দীকে ব্যাপারটি গোপন রাখতেই সবসময় উৎসাহিত করে চলেছে। শতাব্দী আর অমিতের সম্পর্কের ব্যাপারে শুধুমাত্র অমিতের কিছু বন্ধু আর শতাব্দীর প্রিয় বান্ধবী চেরি ছাড়া কিন্তু কেউ যে কিছু জানে না। শতাব্দী যখন অমিতের সাথে দেখা করতে যায়, সে তখন চেরিকে সাথে করে নিয়ে যায়। আর ওইদিকে অমিত আসে তার বন্ধুদের সাথে নিয়ে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। গ্রামের শেষ প্রান্তে যে পুরনো বাড়িটা আছে, সেই বাড়িটার পুকুর ঘাটে তাদের আড্ডা। ঘাটের এক প্রান্তে থাকে অমিত আর শতাব্দী, আর অপর প্রান্তে আড্ডা দেয় তাদের বন্ধু বান্ধবীরা। এই পুকুর ঘাটে কেউ আসে না, কারণ এই পুরনো বাড়িটাকে সবাই ভূতের আড্ডাস্থল বলে মনে করে। দিনের বেলা তো কেউ আসেই না, আর রাতের বেলা এই এলাকাতেই কেউ আসে না। শরীরের রক্ত গরম বলেই কিনা অমিত ও তার বন্ধুরা এই ব্যাপারটা বিশ্বাসই করতে চায় না। আর তাই বিশ্বাস না করেই তারা বেছে নিয়েছে এই পুকুর ঘাটকে তাদের আড্ডাস্থল হিসাবে। প্রতি শনিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত তারা এই পুকুর ঘাটে আড্ডা দেয়। প্রতি শনিবারের মতন আজও এসেছে তারা। তবে আজ অবশ্য শতাব্দী আসতে চায়নি, কারণ আকাশে বুম বুম মেঘ ডাকছে। শতাব্দীর বাড়ি এখান থেকে অনেক দূরে। যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তাদের এখান থেকে যেতে একটু সমস্যাই হবে। তবুও অমিতের অনুরোধ রাখতেই শতাব্দী আজও এসেছে এই পুকুর ঘাটটিতে। তারা সবাই এসেছে 1 ঘন্টার মতো হবে। শতাব্দী খেয়াল করলো চারদিক কালো হয়ে এসেছে। এখনই না গেলে কপালে আরও খারাপ আছে বলে মনে হচ্ছে। শতাব্দী যাবার জন্য অনুমতি চেয়ে অমিতের দিকে তাকালো। অমিত বলল, সপ্তাহে একটি দিন আমি তোমায় দেখতে পাই, তাও মাত্র 2 ঘন্টার জন্য। আর তাও তুমি আজ যেতে চাইছো। প্লিজ থাকো। শতাব্দী পারল না অমিতের অনুরোধটি ফেলে দিতে। তারা সেখানে বসে রয়েছে আরও 15 মিনিট হবে। হঠাৎ করে সেখানে কালবৈশাখী ঝড় শুরু হলো। এ কি আর এমন তেমন ঝড়? সোজা বজ্র সহ বৃষ্টিপাত। এতটাই বজ্রপাত হচ্ছে, সত্যি সত্যি অমিত, শতাব্দী ও তার বন্ধুরা সবাই একসাথে ভয় পেয়ে গেল। তারা ঠিক করলো পাশে যে পুরনো বাড়িটি দাঁড়িয়ে আছে সেই বাড়িতে তারা আশ্রয় নেবে কিছুক্ষণের জন্য। ঝড় থেমে গেলে তারা সেখান থেকে চলে যাবে। যে ভাবা সেই কাজ। তারা চলে এলো সেই ভূতের বাড়িতে। আর তারা যেটা জানতো না সেটা হলো, এখানে কিন্তু সত্যি সত্যি এক ভূত বাস করে, যে গত কয়েকশো বছর ধরে
এই বাড়িটাতেই অবস্থান করছে। তার নাম এডু। তার সদ্য বিবাহিত স্ত্রী এডুকে খুন করে এই ঘরেই পুঁতে রাখে, আর সেই থেকেই এই ঘরটিতে এডু বাস করে। যমদেবতা কিন্তু তাকে নেওয়ার জন্য এসেছিল, কিন্তু এডু যমদেবতার কাছে এক বর চায়। সে দেবতাকে বলে, আমি একটি নতুন সংসার করেছিলাম একটু আশায়, একটু ভালোবাসায় বুক বাঁধতে। আমি চেয়েছিলাম আমার একটু সন্তান হবে, কিন্তু আমার বিশ্বাসঘাতক স্ত্রী আমাকে সেই ইচ্ছা থেকে বঞ্চিত করেছে, সেই স্বপ্ন থেকে বঞ্চিত করেছে। তোমার কাছে আমার অনুরোধ, আমাকে তুমি একটি বর প্রদান করো। আমি এখান থেকে চলে যাওয়ার আগে একবারের জন্য হলেও আমি বাবা হতে চাই। এই কথা বলে সে কান্নায় ভেঙে পড়ে, আর এতেই মন গলে যায় যমদেবতার। যমদেবতা তাকে বর প্রদান করে বলে, যে মেয়ে তোমাকে দেখতে পাবে সেই মেয়ের সাথেই তুমি মেলামেশা করতে পারবে আর সন্তানও জন্ম দিতে পারবে। তবে যে পর্যন্ত সেই মেয়েটি তোমার কাছে না আসবে সেই পর্যন্ত তুমি এই ঘরটাতেই বন্ধ থাকবে। এই কথা বলে যমদেবতা সেখান থেকে চলে যায়, আর আজ পর্যন্ত কোনো মেয়েই তাকে দেখতে পায়নি। এদিকে অমিত শতাব্দীরা চলে এলো বাড়ির ভিতরে। বাড়িটি অনেক পুরনো, বাতাসে হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে বাড়িটি যে কোনো সময় উড়ে যাবে। বাইরে ও ভিতরে পুরোটা অন্ধকারে ছেয়ে গেছে। একে অপরে মুখ দেখতে পাচ্ছে না শতাব্দী, অমিত বা তার বন্ধুরাও। অমিত শতাব্দীর হাতটি শক্ত করে ধরে রয়েছে, যাতে শতাব্দী ভয় না পায়। অমিতের ভিতরটা কেমন যেন খাখা করছে, মনে কোণ থেকে একটি ভয় তার পুরো শরীরটাকে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু অমিত মুখে সেটা কিছুই বলছে না, কারণ সে জানে সে যদি কিছু বলে তার পাশে থাকা বন্ধু বান্ধবরা সবাই আরও ভয় পেয়ে যাবে। দরজায় ঠাস করে আওয়াজ হওয়াতে এডু একটু চমকে গেল। যে বাড়িতে কেউ কোনোদিন আসেনি সেই বাড়িতে হঠাৎ এমন আওয়াজ কেন? গিয়ে দেখলো কয়েকটি ছেলে মেয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এডু কিছুটা বিরক্তই হলো, কারণ কোনো ধরনের শব্দ যে তার মোটেও পছন্দ নয়। সে ভাবল সে ছেলে মেয়েদেরকে ভয় পাইয়ে দেবে, যাতে তারা সেখান থেকে পালিয়ে যায়। সে সেই কাজটা করতেই যাবে, হঠাৎ করে সে খেয়াল করলো ছেলে মেয়েদের মধ্যে একটি মেয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এডুর হৃদয়টা কেমন যেন মোচড় দিয়ে উঠল, তাই কিছু না করে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল আর খেয়াল করতে লাগলো মেয়েটিকে। সে যে বিশ্বাস করতে পারছে না যে মেয়েটি তাকে দেখতে পাচ্ছে। এডু খেয়াল করলো মেয়েটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। এবার এডু থতমত খেয়ে সেখানে দাঁড়িয়ে রইল, তবে এবার মাথাটা নিচু করলো সে। মেয়েটি আস্তে আস্তে এগিয়ে এসে বলল, কে তুমি? সে উত্তরে বলল, আমি এডু। কিন্তু তুমি কে? মেয়েটি বলল, আমার নাম চেরি। চেরি খেয়াল করলো ছেলেটির ভিতর থেকে একটি আলো যেন বেরিয়ে আসতে চাইছে। মেয়েটি আরও বলল, ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওরা আমার বন্ধু বান্ধবী। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই কারণেই আমরা আপনার বাসায় একটু আশ্রয় নিয়েছি। এডু বলল, তুমি যে আমায় দেখতে পাচ্ছ তুমি কিন্তু কাউকে বলো না। চেরি হাহা করে হেসে ফেলল এবং জিজ্ঞেস করলো, কেন, তুমি কি ভূত নাকি? এডু বলল, হ্যাঁ আমি তাই। এর আগে আমাকে আর কেউ কখনো কোনোদিন দেখেনি। এডুর মুখে এমন কথা শুনে চেরি বিশ্বাস করতে চাইছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। চেরির কাছে মনে হলো তার যেন একটু নেশা নেশা মনে হচ্ছে। সে এডুর প্রতি এক আকর্ষণ বোধ করছে। কোনো ছেলের প্রতি এর আগে এমনটি হয়নি চেরির। অমিতের বন্ধুদের সাথে তো সে প্রায়ই আড্ডা দেয়, কিন্তু এমনটা অনুভব হয়নি কখনো তার। এডু চেরিকে নিয়ে কথা বলতে বলতে একটু আড়ালে গেল, যাতে তার বন্ধু বান্ধবরা সন্দেহ না করে। তারা আস্তে আস্তে অনেক কথাই বলল, আর এদিকে অন্ধকার হওয়াতে শতাব্দী ও তার বন্ধুরা চেরিকে খুঁজে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। চিৎকার শুনে চেরি এডুকে বলল, আমি কালকে আবার আসবো তোমার সাথে দেখা করতে। তারপর সে দৌড়ে তার বন্ধুদের কাছে চলে গেল, গিয়ে বলল, তোরা ভয় পাস না, আমি আছি এখানে। এর বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল।
চেরি, শতাব্দী, অমিত ও তার বন্ধুরা সবাই বাড়ির দিকে রওনা দিল। সারা রাত চেরির এতটুকু ঘুম পর্যন্ত হলো না। তার মনে হলো তার হৃদয়টা যেন সে ওই বাড়িতেই ফিরে এসেছে। ভোর না হতেই চেরি ওই বাড়িতে এসে হাজির। এডুকে ডাকার আগেই এডু তার সামনে এসে দাঁড়ালো। তারপর তারা গল্পের এক সাগরের মধ্যে ভেসে গেল। এত সব বছরের কত না বলা কথাই না বলল সে চেরির সাথে। আর চেরি ভয় পাওয়ার বদলে সে এডুর মায়ায় আরও বাধা পড়ে গেল। এভাবেই তাদের মধ্যে কেটে গেল আরও বেশ কয়েকটা মাস। এরপর এডু ঠিক করলো এবার সে চেরিকে তার বরের ব্যাপারে বলবে, যে বরটি সে যমদেবতার কাছ থেকে পেয়েছে। প্রতিদিনের মতো আজও এলো চেরি। এডু চেরিকে কিছু বলতেই যাবে তার আগেই চেরি এডুকে বলল, এডু, আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই। এডু আস্তে আস্তে চেরির কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝে শুধু নিঃশ্বাসের দূরত্ব। চেরি তার নরম দু হাত দিয়ে এডুকে জড়িয়ে ধরল, আর এডু নিজেকে কন্ট্রোল করতে পারল না তখন। সে চেরির গোলাপি ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। ঘরের ভিতরের বাতাসটা আস্তে আস্তে ভারী হয়ে গেছে। হঠাৎ করেই চারদিকে মেঘ গর্জে উঠছে। বাইরে এবং ভিতরে বাতাসের আনাগোনা বেড়ে গেছে। শুধু শব্দ হচ্ছে, আর বাইরে থেকে চেরির শুধু আহ উহ শব্দই শোনা যাচ্ছে। প্রবল এক ঝড় শেষ করে বাইরে এবং ভেতরের বাতাসটা হঠাৎ করেই থেমে গেল। চেরি দেখলো আকাশটা আলোয় আলোয় ভরে গেছে। এডু এসে চেরিকে বলল, আমার যাবার সময় হয়ে গেছে চেরি, তুমি আমাকে অনুমতি দাও যাবার। তুমি ভালো থেকো। যাবার আগে আমি তোমাকে বলে যাই, তোমার গর্ভে এক মেয়ে সন্তান আসবে। তুমি তার নাম রাখবে লিলি। সে হবে তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মনে রেখো, লিলির গর্বে গর্বিত হবে পুরো দেশ। লিলিকে পেয়ে তোমার জীবনটা সত্যিই ধন্য হবে। তুমি শুধু আমাতে বিশ্বাস রেখো। তোমার সাথে আমার আবার দেখা হবে যখন তুমি আমার এই নতুন দুনিয়াতে আসবে। তখন তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার হবে তখন। চেরি, আমার যাবার সময় হয়েছে, আমায় অনুমতি দাও এবার। এডুর মুখে এমন কথা শুনে চেরি কেঁদে ফেলল। চেরি বলল, দেখা হবে প্রিয়। আমি তোমার সন্তানকে অবশ্যই দেখে রাখবো। এমনভাবে তাকে মানুষ করব যেন তুমিও গর্বিত হতে পারো। তারপর এডুকে জড়িয়ে ধরে চেরি বলল, বিদায় প্রিয়। বলেই তারা দুজন দুজনকে গভীর চুম্বনে আবদ্ধ করল। আস্তে আস্তে এডু হাওয়ার সাথে মিলিয়ে গেল, আর চেরি একা একা বাড়িতে ফিরে এলো। ও না না না, সে কিন্তু আর একা না। তার গর্ভে যে আছে এডুর সন্তান। চেরি জানতো সমাজ তাকে এভাবে বাঁচতে দেবে না, কারণ তার যে এখনো বিয়েই হয়নি। তাই সে ঠিক করলো সে এই গ্রামে আর থাকবে না। সে চলে যাবে নতুন কোনো গ্রামের সন্ধানে। নতুন কোনো গ্রামে, যে গ্রামে শুরু করবে তার নতুন জীবন, তার ছোট্ট সোনামণিকে নিয়ে। নতুন জীবনের সন্ধান করতে করতে সে এক নতুন গ্রামে এসে দাঁড়ালো। গ্রামটি অসম্ভব সুন্দর। সে একজনকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই গ্রামের নাম কি? লোকটি বলল, এই গ্রামের নাম নয়নশ্রী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আজ। ভালো থাকবেন সবাই। টাটা।